অভিক, আমার মনে হয় তুমি ইরাকে হেল্প করতে গিয়ে ওর টেনশনটা মনে হয় আরেকটু বাড়িয়েই দিলে। কিরে, তাই তো? না না, অভিকবাবু তো যতটা সম্ভব সাহায্য করলেন। আমি আমি ভাবছি ওই কাগজপত্রগুলোর কথা। আচ্ছা ইরা, তুই তোর মতো করে চেষ্টা কর না, তারপর তো আমরা আছি। এই তো এসে গেছে। এই যে গরম গরম বেগুনি নিয়ে চলে এসেছি। অভিক, অভিক, অমৃত, তুমি এরকম হ্যাংলামো কেন করছো বলো তো? এই বেগুনের টেস্টের সম্পর্কে না তোমার কোনো আইডিয়া নেই। নাও, তুমি একটু খাও তো আমার থেকে। খাও না। করছো তো কি? আরে বলছেন যখন একটা খেয়েই দেখ। খাও খাও। শনিরা, তুই না ওকে আর সাপোর্ট করিস না, তুমি খাও। তিস্তা, চলো আমরা বরং ঠাম্মুর কাছে যাই, কতদিন ঠাম্মুকে দেখিনি। চিস্তাকে নিয়ে কোথায় যাচ্ছ না তো? চিস্তা, তুমি বেগুনি খাও। না না, আমরা রোজই খাই, আজকে তুমি সবগুলো খাও। খাও খাও, চলো চলো। ধন্যবাদ অভিকবাবু। এরকম একটা সময়ে একজন অন্তত কেউ পাশে আছে। বাবুজি, ওটা বাবু টাবু বলা বন্ধ করুন তো। আমরা কম বেশি কাছাকাছিরই বয়সী, তাই আজ থেকে অভিক বাবু না, অভিক বলে ডাকবেন, আমার শুনতে ভালো লাগবে। ঠিক আছে, ডাকতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন না। আপনিও তাহলে আপনি আগে করতে পারবেন না। পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। আজ থেকে আপনি আগে সব বন্ধ। কিন্তু একটা কথা, এই ব্যাপারটা যাতে আকাশের কানে না যায়, নাহলে আপনি বুঝতেই পারছেন ও আমার কি অবস্থা করবে। আপনি চিন্তা করবেন না, ওনার সাথে হয়তো আর আমার দেখাই হবে না, কারণ রেজিগনেশন লেটারটা তো আমি দিয়েই এসেছি, তাই না? এটার কথা বলছেন তো? এটা আকাশের কাছে নয়, আমার কাছে আছে। মানে জিলং, তুমি এখানে কি করছো? গড, একে এখন কি বোঝাবো? কি আর করবো, এমনি আমি। বাট আমি দেখছিলাম তুমি পাথর ছুঁড়ছিলে। ইফ আই এম নট রং, ওটা ইরার বসের গাড়ি ছিল, রাইট? হ্যাঁ, ওটা আসলে দীর বসেরই গাড়ি ছিল। আরে জানো তো কি, ওই লোকটা না খুব খারাপ, মানে খুবই খারাপ। আমি ওকে এখানে বোঝাতে এসেছিলাম যে ও যেন দিকে আর বিরক্ত না করে। ও বাবা, ও উল্টা আমাকেই কথা শুনে চলে গেল। কি অ্যারোগেন্ট লোকটা, জানো? ও আমাকে কি বাজে বাজে কথা শুনিয়ে গেল, ওর মুখে যা আসলো বলে চলে গেল। আসলে কি বলো তো, ওই লোকটা ভেবেছে আমিও দীর মতন টাকার লোভ দেখালেই ও আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবে। বাট ইউ নো মি না, আমি ওকে জাস্ট এন্টারটেইন করিনি। আমি ওকে বলে দিয়েছি ক্লিয়ারলি, হাজারবার বললেও লক্ষবার বললেও আমি কিন্তু ওনার ওই পার্টিতে ওই লঞ্চ ইভেন্টে মডেলিং করব না, বলে দিয়েছি আমি। আরে আমার এথিক্স বলেও তো কিছু আছে নাকি? ব্রতদা, আমার কি মনে হয় জানো, ওই লোকটাই ঠিক বলছিল। দি নিশ্চয়ই ওর সাথে কোনো বড় সড়ো ডিল করে রেখেছে, ওর সাথে প্ল্যান করে। নাহলে তুমি বলো, দীপ বাড়িটা বিক্রি কেন করতে চাইবে না? মানে আমাদের এত অভাব, এত প্রবলেম, দাদা ভাইয়ের ওই অবস্থা, স্টিল দি বাড়িটা আগলে বসে আছে। ঋতুদা, তুমি কিছু বলছো না কেন? আমি ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক আছে, আমি আজই ইরার সাথে কথা বলবো। ইরার সাথে কথা বললেই জানা যাবে সত্যিটা কি। থ্যাংক গড, ঋতুদা আমাকে সন্দেহ করেনি, বুঝিয়ে দিতে পেরেছি। এবার ওই আকাশ চ্যাটার্জিকে আমি খুব তাড়াতাড়ি বোঝাবো ঝিলামকে ইনসাল্ট করার রেজাল্ট কি হয়। পিসিমণি, অভিক কোথায় পিসিমণি? অভিক, ওটা একটু ওই মেঘনাকে নিয়ে বেরোলো রে। মেঘনাকে নিয়ে বেরোলো? কই, আমাকে বললো না তো। হ্যাঁ রে, তুই কি কফি খাবি? বানাবো তাহলে? না থাক, তোমাকে কষ্ট করে বানাতে হবে না। এই, তোকে কফি করে দেবো, কষ্ট কি রে? আর তাছাড়া তুই খেলে আমার একটু খাওয়া হবে। তাহলে বানাবো। ঠিক আছে, আসছি, বস। অদ্ভুত কথা বলে ওই মহিলা, কেমন যেন মনে হয় সব ঠিকই বলছে।
না না, আমি এগুলো ভাববো না। এগুলো সব ট্র্যাপ। এই মেয়েগুলো সব আমাকে ট্র্যাপে ফেলছে। আমার সামনে এখন এটা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমার বাড়িটা আমার করে নেওয়া। এনি হাউ, এনি কস্ট। আমি আপনার ইমোশনাল ট্র্যাপে পা দেব না মিস মিত্র। আপনাকে জিততে দেব না। পারবেন না আপনি বাড়িটা বাঁচাতে। আকাশ, নে কফি নে। পিসিমণি, এটা তো অ্যান্টিক রেডিও, এখনো রেখে দিয়েছো? ওরে বাবা, ওটা অভিকের সেই ছোটবেলা থেকে সঙ্গী। এইটাতে মহালয়া না শুনলে নাকি ওর মনই ভরে না। এর পরের গানটা বিখ্যাত সঙ্গীত শিল্পী দেবযানী ব্যানার্জির কণ্ঠে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। মায়ের গলা? না না, এসব কি ভাবছি আমি? এই গানটা কে গাইছে পিসিমণি? এই তিস্তা, এই শোন না, এই শোন, বলছি নাতবউ আর শত কোথায় রে? হো, বৌদি তো দাদাভাইকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। তার মানে আবার একটা কোনো বিষয় নিয়ে খটাখটি বেঁধেছে। ছেলেটাকে আবার কথা শোনাবি? একে ছেলেটা অসুস্থ। না ঠাম্মি, আমি না একটা অন্য কথা ভাবছি। প্রথমে আকাশ চ্যাটার্জি, তারপরে ওর বন্ধুরা এসে দিকে কি বলছে বলো তো? আচ্ছা ঠাম্মি, আবার নতুন কোনো সমস্যা হবে না তো? না না না, আমি কিছুতেই এই কাজ করতে পারবো না। এটা করলে তো ইরার প্রতি অন্যায় করা হবে। আমি ওকে এত বড় আঘাত কিছুতেই দিতে পারবো না। আর এরপর যখন ইরা আরো বড় আঘাত পাবে তখন তুমি কি করবে শতদ্রু? যখন বাইরের লোকজন এসে ক্ষমতার জোর দেখিয়ে এই বাড়িটা দখল করে নেবে তখন তুমি কি করবে? তখন ইরা আঘাত পাবে না? একটু বুঝতে চেষ্টা করো। এই বাড়িটা বিক্রি করে কটা টাকা হাতে পেলে তখন তো তুমি ইরার জন্য অনেক কিছু করতে পারবে। চাইলে চাইলে মনের মতন করে বোনের বিয়ে দিতে পারবে। আর তুমি তো সব সময় বলো ইরার জন্য তুমি কিছু করতে চাও। এই টাকাগুলোই কিন্তু সেই কিছু করার রাস্তা শতদ্রু। চুপ কথা